নগেন্দ্রনাথ বাগচি ওরফে নগেন খুড়ো, যে কিনা হলেন মাতৃসাধক। গায়ের ডাক বিভাগে কাজ করেছেন এবং তন্ত্রমন্ত্রের সাধনাও করেছেন। তিনি গ্রামের কিছু ছেলেদের তার এই তন্ত্রপথে আগমনের কাহিনী শুনিয়েছিলেন। কি এমন দেখেছিলেন তিনি কলকাতাতে একজন সহকর্মীর সাহায্যে তার কাছে সাধন মার্গের বিস্তারিত শুনে তন্ত্রশাস্ত্রের প্রতি গভীর আগ্রহী হন। সেই কাহিনী নিয়েই আজকের গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি ব্রতদীপ। অন্যান্য চরিত্রে তমাল, পার্থ, বর্ষা, প্রদীপ্ত, অরিত্র, সাগ্নিক, বর্ণিশা, সৌরভ, সায়ন্তন, রিমঝিম ও পিনাকি। শুরু হতে চলেছে আজকের গল্প, মল্লিক বাড়ির রহস্য। নগেন খুড়োর আড্ডার মজলিস বেশ জমজমাট। আমরা কজন তাকে ঘিরে বেশ উৎসাহের সাথে মেঝেতে শতরঞ্চি বিছিয়ে বসে প্রতীক্ষা করছি গল্পের জন্য। খুড়ো আরাম কেদারায় ঠেস দিয়ে ঘন ঘন হুকোয় টান দিচ্ছেন এবং গুনগুন করে ভক্তিগীতি গাইছেন। আমার কানে কানে গদাই ফিসফিসিয়ে বলল, বুঝলি শ্যামা, এই নগেন খুড়ো আজ বেশ খোঁজ মেজাজি আছে। এই সুযোগে ভালো গল্প আদায় করা যেতেই পারে। ঠিক বলেছিস, আমি বললুম। তুই বল, তবে বল কেনে, তুই তো আড্ডা সব্যময় কর্তা, তোর কথা খুড়ো ফেলতে পারবে না। সম্মতিসূচক মস্তক দুলিয়ে নগেন খুড়োকে শুধালুম। তা খুড়ো, আমরা সকলে উপস্থিত, এবার শুরু করুন। গলা খাকরানি দিয়ে খুড়ো বলল, দাঁড়া দাঁড়া, একটু চাটা খেয়ে গলা ভিজিয়ে নি, তবে না মগজটা খোলতেই হবে। হ্যাঁ, তোরা বস, আমি ততক্ষণে গিয়ে দেখি চায়ের প্রস্তুতি কত দূর। বলেই উনি আরাম কেদারা ছেড়ে উঠতে যাবেন, এমন সময় ওনার ভৃত্য শম্ভু এসে হাজির হয়ে হাতে বড় ট্রেতে ধুয়ো ওঠা এক পেয়ালা ঘন দুধ চা এবং একটা থালায় 10-12টা মেরি বিস্কুট ও চানাচুর এবং নিমকি দিয়ে গেল। শম্ভু সর্দার আমাদেরই গায়ের বাসিন্দা, নগেন খুড়োর বাড়িতে প্রায় বছর কুড়ি কাজ করছে। আসলে তাকে সবাই শম্ভু ডোম নামেই চেনে। শম্ভুদা আগে নাকি শ্মশানে মরা পোড়াতো, এখন অবশ্য সেই কাজ ছেড়ে দিয়েছে। খুড়োর সঙ্গে সেখানেই আলাপ। শ্মশানে তান্ত্রিক কাপালিকদের মধ্যে তার ভীষণ সমাদর ছিল। শম্ভু, একটা মোড়া লাগবে, ক্রিয়া করব। ব্যাস এইটুকু বললেই মুহূর্তেই সেই উপযুক্ত মৃতদেহ প্রয়োজনীয় উপাচার সামগ্রী তান্ত্রিককে এনে দিতেন। ভীষণ দর্শী তার চেহারা, কয়লার মতো কৃষ্ণবর্ণ, লম্বা চওড়া টানটান পেশি বহুল দেহ, মাথা ভর্তি ঝাঁকড়া চুল, 56 ইঞ্চি বুকের খাঁচা, পরনে শুধু খাটো ধুতি এবং একটা ফতুয়া। লম্বা খাড়া না গুছিয়ে প্রাণ খুলে যখন শম্ভুদা হাসতে থাকে তখন রীতিমতন বুকটা কেঁপে উঠত। সেই হাস্যধ্বনি শুনলে যে কারো হৃৎপিণ্ড ডিগবাজি খেয়ে স্তব্ধ হয়ে যাবেই। এত বীভৎস দর্শন হলেও মানুষটা কিন্তু নিতান্ত শিশুর মতো সরল এবং সাদাসিধে এবং প্রভুভক্ত। আমাদের খুব ভালোবাসেন। খুড়োর মুখে শুনেছিলাম শম্ভুদার পূর্বপুরুষ খুনে ডাকাত ছিল। তার প্রপিতামহের নাম রঘু সর্দার। তার প্রতাপে মধুকৈলি গ্রামের বাঘে গরুতে এক ঘাটে জল খেত। খুব হিংস্র প্রকৃতির ছিল কিনা, কিন্তু রঘু ডাকাতের উত্তরসূরি শম্ভুদা একেবারে বিপরীত মনোপ্রবৃত্তির, শান্ত, ধীর এবং স্থির। বিয়ে থা করেননি, বেশিরভাগ সময় খুড়োর কাছেই পড়ে থাকে। নগেন খুড়োর যদিও এতে কোনো অসুবিধা হয় না, একাকিত্ব মোচনের জন্য একটা সঙ্গী পেয়ে বরং খুশি হন। নগেন খুড়ো আমাদের গায়ের ডাক বিভাগে চাকরি করতেন, তবে বছর 10 অবসরপ্রাপ্ত। মধুকৈলি গায়ের শেষ সীমানায় অবস্থিত 150 বছরের পুরনো দুর্গামন্দির থেকে 10 পা হাঁটলেই ওনার পূর্বপুরুষের সাবেকি আমলের পুরাতন জরাজীর্ণ কোঠাবাড়ি। জায়গাটা নিরিবিলি, বেশি লোকজনের যাতায়াত নেই। বাড়ির পিছনের আগাছার জঙ্গলের মধ্যেও নিজে থেকে বেড়ে ওঠা প্রকাণ্ড আম গাছটি তার শাখা প্রশাখা বিস্তার করে খুড়োর বাড়ির ছাদের উপর দীর্ঘ ছায়া ফেলেছে। গৃহে উনি বর্তমানে একাই থাকেন। বিপত্নিক, বছর 30 হলো। আমরা খুড়িমাকে কোনোদিনও সচক্ষে দেখিনি, তবে শুনেছি
খুবই দয়ালু প্রবৃত্তির মানুষ ছিলেন, সকলকেই আপন করে নিতে পারতেন। শুনেছি অনেকদিন আগে, তাও 14-15 বছর হয়ে গেল, সেই সময় আমাদের গ্রামে প্লেগ মহামারীর সংক্রমণে বহু মানুষ মুড়ি মুড়কির মতো মারা যাচ্ছিল। খুড়িমাও বিনা চিকিৎসায় তাতেই ইহলোক ত্যাগ করেন। নিঃসন্তানী মানুষটি আজীবন বিবিধ স্থানে চিঠি বিলির জন্য রাত দিন সাইকেল চালিয়ে কাঁধে চিঠি ভর্তি ঝোলা নিয়ে কতই না ঘুরে বেরিয়েছেন। সেসব আমাদের জন্মের বহু পূর্বের কাহিনী। নগেন খুড়োর বয়স এখন প্রায় 60-62 ঊর্ধ্বে। প্রকাশ্যে সকলে এনাকে সরকারি পিয়ন এবং আর 4-5টা গেরস্থ মানুষ বলে গণ্য করলেও নগেন্দ্রনাথ বাগচি আদতে কিন্তু অল্প বিস্তর তন্ত্রমন্ত্রের চর্চাও করেছেন যৌবনকালে। এখনও বাড়িতে নিশীথ রাত্রে গোপনে কিসব পুজো পাঠ করেন। তখন তার ভয়াবহ রূপ। আমাদের গ্রামের শ্মশানকালীন নিত্য আরাধনা তো উনি প্রায় 20 বছর অবধি নিরন্তর করেছিলেন, কিন্তু এখন বয়স হয়ে যাওয়ার দরুন সে কাজ থেকে অব্যাহতি নিয়েছেন। বলা বাহুল্য, খুড়োর সাথে প্রতিদিন সেই 7 সকালে স্নান সেরে আমরা সদল বলে মায়ের পুজো দেখতে যাই। এক সময় লক্ষ্য করেছি, মন্দিরে যখন আরতি করেন পুরুতমশাই, খুড়ো তখন জল জলে দৃষ্টি মেলে মায়ের মুখ পানে এক দৃষ্টে কেমন চেয়ে থাকেন। মাঝে মধ্যে 2 চোখের কোণে অশ্রুবিন্দু পর্যন্ত দেখা গেছে। মায়ের মন্দিরে গেলেও শ্মশানে বিশেষ তিথি নক্ষত্র যোগে কালে ভদ্রে যাতায়াত করেন প্রয়োজনীয় কারণ হেতু। অনেকেই ভাবতে পারেন তথাকথিত গ্রাম্যতান্ত্রিক কাপালিকের মতোই উনিও সর্বদা রক্ত বস্ত্র পরে সর্বাঙ্গে রুদ্রাক্ষ জড়িয়ে সর্বত্র হম্বিতম্বি করে বেড়ান, কিন্তু সে ধারণা সম্পূর্ণ অমূলক। উনি নিজে একেবারে নিতান্ত আর সাধারণ কয়েকটা মানুষের মতোই জীবন অতিবাহিত করতেই স্বচ্ছন্দ বোধ করেন। ওনার পরিচ্ছেদে সর্বদাই শুধু সাদা ফতুয়া ও ধুতি, চোখে মোটা কাচের রিমলেস চশমা, মাথার চুলগুলো সব ধবধবে সাদা হয়ে গেছে, চামড়া কুঁচকে গিয়েছে বয়সজনিত কারণে। তবু এত বয়স হলেও আশ্চর্যজনকভাবে ওনার লম্বা চওড়া সুঠাম টকটকে গৌরবর্ণ সুস্থ সবল দেহ, কণ্ঠ অত্যন্ত শ্রুতিমধুর। যখন নিজ মনে 2 কলি শ্যামাসঙ্গীত ধরেন, তখন আমাদের মনও ওই বাহ্যিক জগতের মোহ মায়া প্রমুখ থেকে অনেকাংশে দূরে প্রস্থান করে। এক সময় মনে হয়, কিসের এত চাওয়া পাওয়া, কিসের এত ভোগ বিলাস, সেই তো অন্তিমে দেহ চিতার গনগনে আগুনে ভস্মীভূত হবে। ওনার জীবনে লৌকিক অলৌকিক তন্ত্রনির্ভর বহুবিধ অভিজ্ঞতা ঘটেছে, যা উনি গল্পচ্ছলে আমাদের সর্বদাই বলেন। মাঝে মধ্যে আমাদের মা ভদ্রকালীর প্রসাদও বিতরণ করেন। নগেন খুড়োর সাবেকি আমলের এই বাড়িটিতে সর্বসাকুল্যে পাশাপাশি 4টে ঘর, বাইরে একটা টানা বৈঠকখানা আছে। 4টি কক্ষের মধ্যে অন্তিমটি ঠাকুর ঘর, যেখানে উনি মা ভদ্রকালীর নিত্য আরাধনা করেন। মাঝে মধ্যেই 2-1টা জন্মগোষ্ঠীরও ছক নির্মাণ করেন। একান্তে ঘরে বসে যজমানের ফরমাস অনুযায়ী, তবে টাকা করি কিছুই নেন না কারোর কাছে। কেউ জোরপূর্বক কাজের মূল্য দিতে এলে হেসে বলেন, যে খায় দুধ চিনি তারে যোগায় চিন্তামণি। একবার কৌতূহলবশত খুড়োকে গদাই বলেছিল, আচ্ছা খুড়ো, অনেকেই তো তন্ত্র সাধনা করেন, তাদের দেখতে যেমন অতীব ভয়ানক, উঁচু চূড়া সমান জটা, সর্বাঙ্গ রক্তাম্বর পরিহিত, গলায় রুদ্রাক্ষের মালা, কপালে দগদগে রক্তচন্দনের টিকা, মুখময় গোপ দাড়িতে ভর্তি। তোমার তো এমন কিছু নেই গো। হ্যাঁ, তুমি তান্ত্রিক হলে কি করে বলো দেখি? গদাইয়ের এরূপ শিশুসুলভ প্রশ্নে এক প্রশস্ত হাসি হেসে খুড়ো জবাব দিয়েছিলেন, আরে দূর বোকা, ওসব লোক দেখানো পরিচ্ছদ ধারণ করলেই কেউ খাঁটি তন্ত্রসিদ্ধ হয় বুঝি? আর আমি তান্ত্রিক নই রে, মায়ের ক্ষুদ্র উপাসক। তুইও হতে পারবি। হ্যাঁ, মন প্রাণ উজাড় করে চোখ বুজে মা মা বলে ডাকতে হবে। ভক্তের ডাকে ঈশ্বর সাড়া না দিয়ে যাবেন কোথায়? আমাদের আড্ডার আসরে গদাই সবচেয়ে কনিষ্ঠ। আমি অবশ্য 2 বছরের বয়সের তারতম্যে গদাইয়ের সাথে। খুড়োর এই দার্শনিক সূচক কথা শুনে মাথা মুন্ডুক কিছুই বুঝতে পারল কিনা জানি না, তবে মাথা চুলকে ফস করে পুনরায় প্রশ্ন করে বসল গদাই,
হে, খুড়ো, এ ঠাকুর যদি ডাকলি আসবেন, তবে স্কুলের অঙ্ক পরীক্ষার সময় কতই না ডাকলুম। কই কচু এলেন? এই বলে নগেন খুড়োর দিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মুখ ভেঙচি কাটল। ওর এমন কাণ্ড দেখে খুড়োসহ আমরা সকলে সমস্বরে হেসে উঠেছিলাম। যাই হোক, ইতিমধ্যে পেয়ালাটা হাতে নিয়ে গরম চায়ে আলতো করে ফু দিয়ে অল্প চুমুক মেরে খুড়ো আর মোড়া ভাঙলেন পাশের টেবিলে পেয়ালাটা রেখে। বুঝলাম এইবার বুঝি গল্পের সূচনা করবে। আমরা উদ্গ্রীব হয়ে চেয়ে রইলাম ওনার পানে। বাইরে সকালের আশ্বিন মাসের মিষ্টি রোদ্দুর পড়েছে, জনমানুষের চিহ্ন নেই। গাছে গাছে পাখিদের কলতান ভেসে আসছে আমাদের কানে। ঝিরঝির করে মৃদু শীতল বাতাস ঘরে ঢুকছে। পাশের দুর্গা মন্দিরে হারু কুমোর দুইজন লোক নিয়ে দুর্গা প্রতিমা তৈরিতে ব্যস্ত। গায়ের 2-4 জন অল্প বয়সী গৃহবধূরা কোলে ছেলেপুলে নিয়ে ঠায় দাঁড়িয়ে সেই বিগ্রহ নির্মাণের কার্যক্রম দেখছে এবং পরস্পরের মধ্যে গল্পগুজব করছে। নগেন খুড়ো সেদিক পানে একবার দৃষ্টি নিক্ষেপ করে পরক্ষণে আবার আমাদের দিকে তাকিয়ে মিটমিট করে হাসতে লাগলেন। আমরা ততক্ষণে সকলে বিস্কুটে কামড় বসিয়েছি। উনি বললেন, কি ধরনের গল্প শুনতে চাস বাচ্চাদনেরা? বলে ফেল। ভূতের, এই যেটাই তোমার জীবনে ঘটেছে। সমস্বরে উচ্ছ্বসিত কণ্ঠে বৈঠকখানা ভরে উঠল। খুড়ো বলতে আরম্ভ করলেন, এই কাহিনী বহু পুরনো, প্রায় 30-40 বছর আগে। আমি সদ্য কলকাতা থেকে স্নাতক পাশ করে সগাঁ মধুকৈলিতে জমি জমা দেখাশোনার জন্য ফিরে এসেছি। যে সময় কথা বলছি তখনও তন্ত্রচারী গুরুর সন্ধান পাইনি। বাড়িতে মা বাবা দুজনেই তখন বেঁচে আছে। আমরা ছিলাম 2 ভাই। ভাইয়ের নাম ছিল মহেন্দ্র, যদিও সে এখন বেঁচে নেই, নিউমোনিয়ায় মারা গেছে। 2 ভাই একবার পাশের গাঁয়ে যাত্রা দেখে ফেরার পথে, সে কি তো মুষলধারে বৃষ্টি বাবা, ছাতা পর্যন্ত ছিল না। কলাপাতার আচ্ছাদন মাথায় দিয়ে কোনো ক্রমে বাড়ি ফিরেছিলাম। কিন্তু ওটাই মহেন্দ্রের জন্য কাল হলো রে। বেচারা 2 দিনে নিউমোনিয়া হয়ে মরেই গেল। খুবই স্নেহের ভাই ছিল, বড় ভালোবাসতাম। খুড়ো, তবে কবিরাজ ডাকুনি চিকিৎসার জন্য? তাহলে তো তোমার ভাই বেঁচে যেত। আচমকাই বলে ফেললুম। তখনকার দিনে এখনকার মতো একটু জ্বরজারি হলে ডাক্তার ডাকার প্রথা ছিল না, যদি না পরিস্থিতি খুব মন্দ হয়। তাছাড়া ডাক্তারের ফি জোগাবে কে শুনি? দিন আনি দিন খেয়ে এই গায়ের বেশিরভাগ মানুষদের চলতো। জ্বর হলে কেউ তেমন গা করতো না, ওই 2 দিন পরে আপনা থেকেই সেরে যাবে এই মনে করতো, অথবা একটু সেবা শুশ্রূষা করলেও জ্বরজারি পালাতো। তবে যখনকার কথা বলছি, মহেন্দ্র তখন সবে 18 পা দিয়েছে। বংশে আমি সর্বাপেক্ষা বড়, তার উপর বাবারও তখন শয্যাশায়ী অবস্থা। প্রায় মাস 6 যাবৎ অসুখে ভুগছেন। অথর্ব বাবার তখন শয্যা ত্যাগ করে হাঁটা চলার ক্ষমতাটুকু লোপ পেয়েছে। শুধু কায়ক্লেশে ক্ষীণ স্বরে কথা বলতে পারছিলেন, এইটুকু যা। তখনকার দিনে এই গ্রামের অতি প্রসিদ্ধ স্বনামধন্য কবিরাজ যিনি বছর 8 আগেই মারা গেলেন, কি যেন নাম, হ্যাঁ মনে পড়েছে, বৈদ্যনাথ চাটুর্য। তাই বৈদ্যনাথ চাটুর্যের চিকিৎসাধীন ছিলেন বাবা। উনি প্রত্যহ এসে একবার বাবার শারীরিক গতিবিধি পরীক্ষা করে দেখে যেতেন। বাবা একদিন আমাকে ডেকে পাঠালেন। কলকাতা থেকে বাড়ি ফিরে দেখি মানুষটি বিছানার সাথে মিশে গেছে।
রোগক্লিষ্ট শীর্ণ দেহ, গাল ভেঙে ভিতরে ঢুকে গেছে, মুখে চোখে হলদেটে ভাব এসেছে। অর্থাৎ মৃত্যুর একেবারে অন্তিম পর্যায়ে পৌঁছে গেছেন বাবা। বাবাকে দেখে খুবই কষ্ট হলো। বাবার এরকম চেহারা ছিলই না। এককালে বেশ বলিষ্ঠ সুদর্শনধারী দেহের গঠন ছিল বাবার। প্রতিদিন রীতিমতো ডন বৈঠক করতেন ভোরবেলা উঠে। সেই মানুষের এই পরিণতি। এই জন্যই বলি, কোনো কিছুই চিরকালের না থাকে না। আজ যা তোমার, কাল তা অন্য কারো, বুঝলি? খুড়োর মুখে এরম কথা শুনে আমরা নিঃশব্দে ঘাড় নাড়লাম। খুড়ো পুনরায় শুরু করলো। তো যা বলছিলাম, ঘরে প্রবেশ করে দেখি বাবা বিছানায় মরার মতো চিত হয়ে শুয়ে আছেন। ঘরের ছাদে উদ্ভ্রান্তের মতো শূন্য দৃষ্টি মেলে। মা মাটিতে দূরের চৌকাঠের কাছে হাঁটু গেড়ে বসে ক্রমান্বয়ে কেঁদেই চলেছেন। বৈদ্য দুশ্চিন্তাগ্রস্ত থমথমে মুখখানি নিয়ে বাবার মাথার সামনে গালে হাত ঠেকিয়ে বসে আছেন। আমি ঢুকতেই ওনার সাথে প্রথম দৃষ্টি বিনিময় হলো আমার। কাছে গিয়ে একবার বাবা বলে সম্বোধন করলুম, অমনি রোগী বালিশ থেকে একটু মাথা তুলে ফ্যাল ফ্যাল করে কিছুক্ষণ আমার দিকে চেয়ে রইলেন। রোগে আক্রান্ত হওয়ার ফলে ওনার ক্ষণে ক্ষণে স্মৃতি বিভ্রম হচ্ছিল। সচরাচর কাউকে চিনতে পারছিলেন না। মা উঠে এসে আমার কাঁধে হাত বুলাতে বুলাতে ওনার পানে চেয়ে অশ্রু সজল কণ্ঠে বললেন, ওগো, এই যে আমাদের বড় খোকার নগেন, তুমি চিনতে পারছো না? অনেকক্ষণ পর বাবা হঠাৎ নগেন বলে আমাকে তার দুই কম্পমান শীর্ণ হাত মাথার উপর রেখে প্রাণ ভরে আশীর্বাদ করলেন এবং বললেন, নগেন, আমি হয়তো বেশি দিন বাঁচব না, বড়জোর কয়েকদিন। মার ভাইকে সামলে রাখতে হবে তোকেই। বাইরে গিয়ে একটু কাজের চেষ্টা কর। বসে বসে খেলে আমার সঞ্চিত অর্থ এবার কদিন টিকবে শুনি? এখানে মহেন্দ্র আছে, ও জমি জমা সামলাচ্ছে, তোকেও নিয়ে ভাবতে হবে না। এইটুকু বলেই ধপ করেই বালিশে বাবার মাথাটা পড়ে গেল এবং তখনই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। মা কিন্তু তখন ভীষণভাবে ভেঙে পড়ে মৃত ব্যক্তির দুই পা জড়িয়ে আর্তনাদ করে কাঁদতে লাগলেন। বিশ্বাস কর, এখনো ওই দৃশ্য চোখের সামনে জলজান্ত ফুটে ওঠে মাঝে মাঝে। সহায় সম্বলহীন এই ক্রন্দনরতা নারীর স্বামী ছিল একমাত্র ভরসা। বাবা মারা যাবার পর ওনার শেষ ইচ্ছা অনুযায়ী 26 বছর বয়সে মা ও ভাইয়ের দায়িত্ব কাঁধে নিয়ে এবং পিতার শ্রাদ্ধ শান্তি মিটিয়ে সোজা কলকাতা নগরীতে পাড়ি দিলুম। যে সময়ের কথা বলছি তখন চাকরির অবস্থা খুব একটা ভালো ছিল না। দিনের পর দিন হাতে গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট নিয়ে আপিসে আপিসে ঘুরে বেরিয়েছি বারংবার। একটা কথার পুনরাবৃত্তি করেছি, একটা একটা চাকরি হবে, আমি গ্র্যাজুয়েট। কিন্তু প্রবাদ আছে, অবাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। কলকাতার মতো জায়গায় বহুদিন অর্থ কষ্টে ভোগার পর শেষে মায়ের দয়ায় মেটিয়া ব্রুজে গার্ডেন রিচে জাহাজ কোম্পানিতে কোর বিনিয়োগ হচ্ছে শুনে খোঁজ খবর নিয়ে ঢুকে পড়লাম।
বছর 5 ওইখানেই কাজ করেছিলাম, বুঝলি? ওইখান থেকেই আমার জীবনের মোড় ঘুরেছে। কারখানা থেকে নতুন জাহাজ নির্মাণ হয়ে টেস্টিংয়ের জন্য নদী কিংবা সাগরে পাড়ি দিত। সেখানেই কোনো ভুল ত্রুটি আসে কি না, অথবা কর্মরত মিস্ত্রির হাজিরা নেওয়া সুবিধা অসুবিধা সঠিকভাবে কাজ করছে কি না, সেই সব তদারকির জন্য আমি সহ আরেকজন নিযুক্ত ছিলাম। সেখানেই অবসরে একটা জায়গায় খাতা লেখারও কাজ করেছি, বাড়তি আয়ের জন্য। মাসান্তে কিছু সংসার খরচ মানি অর্ডার পাঠিয়ে দিতাম। সেই সব বড়ই বিচিত্র অভিজ্ঞতা। যাই হোক, দীর্ঘদিন কর্মের সুবাদে আমার সহকর্মীর সহিত বেশ আলাপ জমে ওঠে। ছেলেটি আমার থেকে বছর 4 প্রবীণ ছিল। আমি তাকে অসীমদা বলে সম্বোধন করতাম। এমন অনেক দিন গেছে জাহাজ বঙ্গোপসাগরের টেস্ট ড্রাইভের জন্য পাড়ি জমিয়েছে। সে অনেক দিনের ব্যাপার। 6 মাস থেকে 1 বছর অবধি জাহাজ সাগরে থেকে কলকাতায় ফিরত। সমুদ্রে জাহাজ থাকাকালীন কাজের ফাঁকে অবসর যাপনের জন্য ওই সময় আমি ও অসীমরা একই কেবিনে দাওয়া নিয়ে মগ্ন। শিফটিং ডিউটি ছিল কিনা তাই। এমন সময় রমেন বলল, আচ্ছা খুড়ো, আপনি তো ডাক পিয়ন ছিলেন, এখন আবার বলছেন কলকাতায় কাজ করেছেন। রমেনের কপালে ভ্রুকুটি দেখেই তার অর্থপূর্ণ প্রশ্নের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। প্রশ্ন শুনে খুড়ো জবাব দিল, কলকাতায় বছর 5 চাকরি করেছি। তারপর গাঁয়ে ফিরে ডাক বিভাগে পিয়নের চাকরিটা জুটে গেছিল কিনা। যাই হোক, শোন এর পরের ঘটনা। একদিন কথায় কথায় অসীমদা বলেই ফেললেন তিনি নাকি তন্ত্রমন্ত্রের চর্চা করেন, বেশ ভালো রকমের। নিজের অভিজ্ঞতার বহু কাহিনী অবসরে শোনাতেন তিনি আমাকে, আড়ালে আবডালে। তখন আমার যৌবন বয়স, শরীরের শিরায় উপশিরায় গরম রক্ত বইছে। ওনার দুর্ধর্ষ অভিজ্ঞতা শুনে প্রচণ্ড রোমাঞ্চিত হতাম। চোখ বুজে ভাবতাম এবং ঈশ্বরকে স্মরণ করতাম, আমি যদি এরকম তন্ত্রমন্ত্র শিখতে পারতুম তাহলে কতই না ভালো হতো। ওনাকে অবশ্য কিছুই বলতাম না, লোকলজ্জার ভয়। খুবই স্নেহ করতেন অসীমদা আমাকে। এখনো ওনার চেহারা মনে পড়ে। ধূপদুরস্ত সাদা ধুতি পাঞ্জাবি, মাথায় ইতস্তত ঘন চুল, হাতের কবজিতে রুদ্রাক্ষ জড়ানো, আর শক্তবক্ত দেহের গঠন, মুখে চাপ চাপ দাড়ি, প্রশস্ত কপালে লাল তিলক, গলায় একটা মাদুলি ঝুলছে। সর্বদাই খোশ মেজাজ। ওনাকে দেখলেই আমি সংকুচিত বোধ করতাম। মনের ইচ্ছা সহজে প্রকাশ করতেও ভয় হতো। যাই হোক, এমনি করেই দিন কাটছে। একদিন আমি চলমান জাহাজে কি একটা কাজে ব্যস্ত। সন্ধ্যা ঘনিয়ে এসেছে। জাহাজ সমুদ্রের বুকে। সমুদ্রের তীব্র গর্জন শোনা যাচ্ছে। গগনে সামুদ্রিক পাখির কোলাহল বিরাজমান। দূরের সূর্যাস্ত আকাশখানি রাঙা করে ওই বুঝি জলের অতলে অস্তের জন্য তড়িঘড়ি করছেন। সে বড়ই মধুর দৃশ্য, যা আজও ভুলিনি। মুখ ফিরিয়ে ডান দিকে চেয়ে দেখি দূর থেকে অসীমদা আসছেন। ক্রমেই এগিয়ে এসে আমাকে বললেন, নগেন, ছুটি হলে কেবিনে এসে একটু দেখা করো, কিন্তু বিশেষ প্রয়োজন আছে। এই বলে একটু না দাঁড়িয়ে হনন করে অন্যত্র গমন করলেন। আমি বেশ আশ্চর্য হয়ে ঠায় দাঁড়িয়ে রইলাম। মনে মনে ভাবছি, চিবুকে হাত বুলোতে বুলোতে, যে কি এমন প্রয়োজন হতে পারে। তিনি রাশভারী প্রকৃতির খুবই স্বল্পভাষী ব্যক্তি। উনি ডেকেছেন মানে বিশেষ কোনো দরকার আছে নিশ্চয়ই।
রাত্রি 8টা নাগাদ সমস্ত কাজ শেষ করে হাজিরা খাতায় নিজের নাম সই করে শটান গিয়ে অসীমদার কেবিনে গিয়ে কড়া নাড়লাম। আমার কেবিন থেকে সোজা গিয়ে ডানে মোড় নিলে ওনার আস্তানা। উনি দরজা খুলে ভিতরে আসতে বললেন। দাবার গুটি সাজানো ছিল, আমার সাদা ওনার কালো, চিরাচরিত এমনি হয়ে আসছে। এক পেয়ালা গরম চা খেতে খেতে ভনিতা ছাড়াই প্রশ্ন করলেন আমাকে। বললেন, আচ্ছা নগেন, কি ব্যাপার বলো তো? দিন কতক ধরে দেখছি তুমি আমাকে কিছু বলতে চাইছো, কিন্তু বলছো না। আজকে তোমার মনে যা আছে নিঃসংকোচে বলে ফেলো দেখি। আমার বুকটা ধক করে উঠল। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বললাম, না না অসীমদা, তেমন কিছুই বলার নেই, কিন্তু কেন বলুন তো? না না নগেন, প্রকৃত সত্যটা বলো। দিন কতক ধরে তোমার অস্বাভাবিক গতিবিধি দেখে ঠিক সুবিধের মনে হচ্ছে না। যা বলার আছে গোপন করো না, নইলে অন্য উপায় আমি ঠিকই জেনে নেব। সে পথ আমার জানা আছে, বুঝলে হে? দেখলাম এনাকে ফাঁকি দিয়ে কোনো লাভ নেই, কারণ আমি না বললেও উনি তন্ত্রক্রিয়ার মাধ্যমে আমার অভীষ্ট জেনে যাবেন। যা থাকে কপালে এটা ভেবেই অনায়াসে বলেই ফেললাম এক নিঃশ্বাসে। মানে ধৃষ্টতা মার্জনা করুন অসীমদা, আমিও আপনার মতো তন্ত্রক্রিয়া শিখতে চাই। দু একটা বিদ্যা যদি দান করেন বড়ই উপকৃত হই আর কি। এই জন্য আমার এইরূপ কথা শুনে মুহূর্তেই ওনার মুখে ঘন ছায়া নেমে এলো। নীরব হয়ে এক স্থানে বসে রইলেন তিনি। চায়ের পেয়ালা অর্ধেকও শেষ হয়নি। নিজের ভুল বুঝতে পেরে মাথা নিচু করে খাটিয়ার অপরাধীর মতো আমিও বসে আছি। মনে মনে নিজেকে তীব্র ধিক্কার দিচ্ছি নিজের এমন ছেলে মানুষই আবদারের জন্য। হঠাৎ কাঁধে একটা হাত রেখে মোলায়ম সুরে উনি বললেন, নগেন, এইরকমভাবে তন্ত্রমন্ত্র শেখানো যায় না। এইসব সকলের কর্ম নয়। দীক্ষা নিতে হয়, ক্রিয়াকলাপ করার সময় প্রতি পদে পদে বিপদের আশঙ্কা থাকে। একটু তাকাও আমার দিকে। যার কপালেই বিদ্যার পূর্ণ অধিকার লেখা থাকে বিধাতা কর্তৃক, একমাত্র সেই এই বিদ্যা অর্জনের সুযোগ্য পাত্র। আজ এই বয়সে এসে বুঝি অসীমদা খুবই উচ্চ মার্গের সাধক ছিলেন। ওনার নির্দেশ মতো মুখ তুলে চাইলাম। দেখি অসীমদা এক দৃষ্টে নিষ্পলক ভাবে আমার মুখপানে তাকিয়ে কি যেন দেখছেন। প্রায় মিনিট 10 এইভাবে তাকার পর আমার কেমন যেন অস্বস্তি হচ্ছিল। ওনার ওই প্রখর দৃষ্টি দেহ ভেদ করে আমার পুরো সত্তার উপর সম্মোহনী জাল বিস্তার করে বেড়েছিল। ক্রমাগত সারা শরীর দুর্বল হয়ে আসছে, চোখ যেন খুলে রাখাই দুষ্কর, সর্বাঙ্গ জুড়ে অবসন্নতা ছেয়ে গেল। উনি সেই মুহূর্তেই আমার কপালে বৃদ্ধাঙ্গুলি স্পর্শ করালেন। মিনিট 5 পর দুর্বলতা ভাব কেটে গিয়ে দিব্যি সুস্থ স্বাভাবিক বোধ করতে লাগলাম। সে এক অবিশ্বাস্য অনুভূতি, ভাষায় বর্ণনা করা যায় না। খানিকক্ষণ পর প্রসন্ন মুখে উনি আমার উদ্দেশ্যে বললেন, তোর দ্বারা হবে তন্ত্র সাধনা, কিন্তু সময় হলে ঠিকই মা কালী গুরুর সাথে সাক্ষাৎ ঘটিয়ে দেবে। সময় না হলে এসব মার্গের প্রকৃত গুরু পাওয়া দুষ্কর। আপনি দিন তবে দীক্ষা, আপনার শিষ্যত্ব গ্রহণ করতে চাই আমি। এই বলে কাটিয়া থেকে নেমে কোনো কিছু না ভেবে নেহাত গ্রাম্য লোকের মতোই কথা বলে অসীমদার পায়ের কাছে বসল। উনি তো রে রে করে উঠলেন এবং আমার কথা শুনে অষ্ট হাসিতে ফেটে পড়লেন। বললেন, কি বললে? আমি আমি তোমাকে দীক্ষা দেব?
খেপেছ? আমি অত বড় তন্ত্র সাধক নই রে পাগল। এরপর অসীমদার গুরু ঋষিকেশ চট্টোপাধ্যায়ের নিকটে আমি দীক্ষা গ্রহণ করেছিলাম। ঋষিকেশ ছিলেন বামাচারী তন্ত্রসিদ্ধ স্বয়ং শ্মশান ভৈরব। উনি আমার তন্ত্র শিক্ষার হাতে খড়ি করেন। দীক্ষা প্রসঙ্গে অন্য একটা বৃহৎ কাহিনী আছে, সেটা না হয় পরেই বলবো, কেমন? তবে এখন যে কাহিনী বলবো সেটা অসীমদার সঙ্গে গিয়ে আমি দেখেছিলাম। উনি কর্মস্থল হতে মাস দুয়েকের ছুটি ছাটা পেলে পূর্ববঙ্গের হেদুয়া গ্রামে পৈতৃক ভিটেতে যখন ফিরতেন, তখন নিকটবর্তী শ্মশানে বেশ কয়েক রাত্রি নির্জনের সাধনায় লিপ্ত থাকতেন। হ্যাঁ, মাঝে মাঝে গুরু দর্শনেও অগ্রসর হতেন। তন্ত্রশক্তি প্রয়োগ করতেন জনকল্যাণমূলক কাজে। উনি এলেই গায়ের লোকেরা নানাবিধ আর্জি নিয়ে উপস্থিত হতেন। বিচার বিশ্লেষণ গণনা করে তিনি যথাসাধ্য প্রতিকার করে দিতেন এবং তাতে কাজও হতো। অসীমদার কাছে হেদুয়া গ্রামাঞ্চলের মানুষেরা যার পর নাই উপকৃত ছিলেন। সেই গায়ে আমারও একবার যাওয়ার সুযোগ হয়েছিল। দাবার আড্ডায় রসিকতার ছলে ওনাকে সহস্র বদনে বলেছিলাম, হ্যাঁ, এই যে অসীমদা, এতকাল তোমার কীর্তিকলাপ হেদুয়া গায়ের কথা শুধু মুখেই শুনেছি। এবারে কিন্তু এসব সচক্ষে প্রত্যক্ষ করে জীবন সার্থক করতে চাই। তা বেশ, তো চলো না হয়, তুমি গেলে বেশ ভালোই লাগবে। যে পথের পথিক তুমি হতে চাইছো, না হয় তার নিদর্শন অগ্রিম কিছু দেখবে, তবে ভয় পাবে না তো? অসীমদার সগা হেদুয়া এক অতি ক্ষুদ্র প্রত্যন্ত পল্লী গ্রাম। সর্বত্র ধুধু করছে অবারিত মাঠ, ধান ক্ষেত। বেশি লোকালয় ছিল না ওই সময়। গায়ের পশ্চিম দিক বরাবর একটা ছোট নদী কুলকুল করে বয়ে চলেছে। শরতের আমেজ। আহা, 30 বছর পূর্বে সেই গ্রাম বাংলার রূপসী রূপ, আহা কি অপরূপ সৌন্দর্য! দেখে চিত্তে যেন প্রশান্তি জাগে। ওনার খড়ের ছাউনি দেওয়া একচালা বিশিষ্ট পৈতৃক ভিটে আগলে থাকতেন অসীমদার 95 বছরের বৃদ্ধা মা। বয়সের কারণে সারা শরীর ভেঙে গেছে, চামড়া ঝুলে গেছে। থান কাপড় পরে শীর্ণদেহী সেই বৃদ্ধা একটা লাঠির সাহারায় ঝুঁকে ঝুঁকে যাতায়াত করতেন। অসীমদার সাথে যে বৎসর গেলুম ওনার গায়ে, সেবার বুড়িকে দেখে রীতিমতো অবাক হয়েছিলাম। এত বয়সেও দিব্যি লাঠির সাহারায় হাঁটাচলা করে বেড়াচ্ছেন ঠিকই, তবে একাই হেঁসেল সামলান, প্রাঙ্গণ ঝাঁট সহ নানাবিধ কর্তব্য কর্মে পটু। বলিহারি গত। অসীমদার সাথে পৌঁছে দেখি ভর দুপুরে বুড়ি নারকেল ঝাড়ু দিয়ে উঠোন ঝাড় দিচ্ছেন। আমাদের পদধ্বনি পেয়ে এবং অসীমদার উচ্ছ্বসিত কণ্ঠে মা ডাক শুনে উনি আমাদের দিকে দৃষ্টিপাত করলেন। দীর্ঘদিন পর সন্তানকে দেখে কতই না স্নেহ করলেন তিনি। আহা, আমাকেও যথাসাধ্য খাতির করে দালানের উপর চাটাই পেতে বসতে দিলেন। অসীমদাকে দেখে উদ্বিগ্ন কণ্ঠে ওনার মা বললেন, খোকা, কতদিন পর এলি বলতো? আর পাঁচু মল্লিকের বউ পেতো এসে তোর খোঁজ খবর নিয়ে বারবার ফিরে যায়। দেখ তো বাবা, কি হয়েছে তার। রোজ আমার কাছে চোখের জল ফেলে মনের দুঃখে। কি হয়েছে মা? ব্যাপার কি? কিছু বলেছে তোমাকে?
না রে বাবা, বড্ড চাপা স্বভাবের মেয়ে কি না, মুখ ফুটে কিছুই বলে না, শুধু তোর খোঁজ নেয় রে, দাটা করে এসে কিনা। আমি বলি ও তো কলকাতাতে কাজে আছে, কখন আসবে সে বিষয়ে চিঠি দেয়নি। এই কথা শুনে দৌড়পথ থেকেই আঁচল দিয়ে দু চোখের জল মুছতে মুছতে ফিরে যায়। অসীমদা মাথা নিচু করে গম্ভীর মুখে বসে রইলেন। তার দুই কুঞ্চিত ভ্রু যুগলের মাঝে দুশ্চিন্তা স্পষ্ট ফুটে উঠেছে। কে বা সেই মেয়ে, কিসের কষ্ট তার? এসব যখন ভাবছি, দাওয়ার খুঁটিতে ঠেস দিয়ে খোলা আকাশের দিকে দৃষ্টি রেখে ঠিক ওই সময় দূর থেকে, আন্দাজে 25 গজ হবে অন্তত, একজনকে ছুটে আসতে দেখা গেল। অস্পষ্ট মূর্তি ছুটতে ছুটতে কাছে আসতে আসতে ক্রমে তা স্পষ্ট হলো। একজন পাড়া গাঁয়ের সদবা মধ্যবয়সী যুবতী, শ্যামলা গায়ের রং স্মৃতিতে ঘন করে লাল সিঁদুরের প্রলেপ দেওয়া, সর্বাঙ্গে লাল পেড়ে শাড়ি পরা, হাতেই শাঁখাপালা পরা। যুবতী সামনে এসেই অসীমদার পায়ের উপর হুমড়ি খেয়ে পড়লেন এবং চিৎকার করে কাঁদতে লাগলেন। অশ্রু সজল কণ্ঠে একটা কথারই পুনরাবৃত্তি করতে লাগলেন তিনি। দা ঠাকুর নিয়েছো, রক্ষে করো, আমার সর্বনাশ হয়ে গেছে, আমি রক্ষে করো, দয়া করে ফিরিয়ে দিও না। অসীমদা ব্যস্ত সমস্ত হয়ে মহিলাটিকে মাটি থেকে তুলে দাওয়ায় বসালেন এবং হাত জোড় করে বিনম্রভাবে বললেন, আপনারা মায়ের জাত, মহামায়ার অংশস্বরূপ, দয়া করে পা স্পর্শ করবেন না। সন্তানকে সেবার সুযোগ দিন। বলুন, আপনার কিসের সমস্যা? আমি যথাসাধ্য চেষ্টা করব সুরাহার। আপনি মল্লিকবাবুর স্ত্রী না? হ্যাঁ বাবা, ঠিক ধরেছ। সম্মুখে দণ্ডায়মান মহিলার বয়স অসীমদার থেকে অধিক বলেই মনে হলো। সামনের কয়েকটা চুলে সদ্য পাক ধরেছে। তাকে দেখেই মনে হচ্ছিল উনি ভয়ানক বিপদগ্রস্ত। অধিক দুঃখ, বেদনা, যন্ত্রণা ও ক্রন্দন মহিলার সর্বাঙ্গে দুশ্চিন্তার একটা ছাপ মেরে দিয়েছে। পরিচ্ছদও পরিপাটি করে পরা নয়, অযত্নের একটা আভাস লক্ষ্য করা যাচ্ছে। কপালে গতকালের সিঁদুরের টিপ এখনো লেগে কিঞ্চিত, দেহে অবসন্নতা স্পষ্ট। গৃহ থেকে অধিক ছুটোছুটির ফলস্বরূপ ঠিকমতো নিঃশ্বাস পর্যন্ত নিতে পারছেন না, হাঁপ ধরে যাচ্ছে। অসীমদার মা এক গ্লাস জল এনে পাঁচু মল্লিকের স্ত্রীর সম্মুখে ধরল। দেখা গেল সেটা এক নিঃশ্বাসেই গলা ধোকরণ করে অনেক ধাতস্থ হলেন তিনি। তিনি আবার বলতে লাগলেন, বুঝলে বাবা, মাস ছয়েক আগের কথা। আমার ছেলে নীলুকে চেনো নিশ্চয়ই? হ্যাঁ, সে এইবার টেনে টুনে 10ম শ্রেণীর গণ্ডি পার করার পর স্থির করলো আর পড়াশোনা করবে না। এই সিদ্ধান্ত যে খোকা আগে থাকতেই নেবে আমাদের জানাই ছিল। একেবারেই মতি ছিল না লেখাপড়ার প্রতি। সর্বদা শুধু পরের পুকুর পাড়ে ছিপ ফেলে মাছ ধরা, নতুবা সন্ধে হলেই ওই নদী কিনারে সমবয়সীদের সঙ্গে তারির নেশায় মত্ত থাকতো। আর 2-3 বেলা গান্ডে পিণ্ডে গেলা আর অকাতরে ঘুম ব্যতীত অন্য কোনো কাজই ছিল না। ওদিকে ওর বাপ এই বৃদ্ধ বয়সে মাঠের মধ্যে হাড় ভাঙা খাটুনি করে ওই যা 2 পয়সা উপার্জন করত, তাতে ওই কুলাঙ্গার ছেলের ভাগ বসানো চাই। পেত সন্ধ্যার দিকে নির্লজ্জের মতো হাত পেতে পয়সা চাইতো তারির জন্য। সেই চাহিদা উপেক্ষা করলে ছেলের অকথ্য অশ্লীল গালিগালাজ হজম করা ছাড়া আর কোনো উপায় ছিল না। মাঝে মাঝে ঘরের আসবাবপত্র ভাঙচুর পর্যন্ত করত। ফিরত মত্ত অবস্থায় অনেক রাত বিরেতে। কতই না বলতাম, একটা কাজের সন্ধান দেখ বাবা,
কিন্তু সে নিজ সিদ্ধান্তে অটল। সেখান থেকে কেউ তাকে একটুও টলাতে পারত না। এই অবধি কোনো ক্রমে চলছিল। তবে যখন রটে গেল নীলুর চোর, তখন আর সহ্য হলো নিকো। চোর? চোর বদনাম রটলো কেন? বিস্ময় দৃষ্টি মেলে জিজ্ঞাসুর মুখে অসীমদা প্রশ্ন করল। আমারও তখন কৌতূহলের পারদ তুঙ্গে। তিনি বললেন, তার পেছনেও একটা কারণ আছে। 3 সপ্তাহ আগের ঘটনা। তারির জন্য পয়সা চাইতে গেলেও শেষে ব্যর্থ হয়ে আমাদের প্রতিবেশী সুজাতার বাড়িতে শীত কেটে ওই কুলাঙ্গারটা ভিতরে ঢুকে সিন্দুক ভাঙতে গিয়ে ধরা পড়ে যায়। সে রাত্রে গায়ের লোকের কাছে প্রচণ্ড মারধরকে শেষে বিচার ওঠে গায়ের মোড়ল রতিকান্ত বাবুর কাছে। পরদিন ভোরবেলায় অশ্বত্থতলায় ভরা গেরাম শুদ্ধ লোকের মধ্যে মোড়ল মশাই ছেলেকে হাজারো অপমান করে নির্দেশ দেন 2 দিনের মধ্যে এই গাঁ ছেড়ে অন্যত্র চলে যেতে। আমরা কতই না কাকুতি মিনতি করলুম ওনার নিকট এইবারের মতো ক্ষমা ঘেন্না করে দিতে, কিন্তু নিজ সিদ্ধান্ত থেকে এক তিল তাকে সরানো গেল না। উনি তার পরিবর্তে আমাদের বললেন, কলকাতাতে আমি ওকালতির কাজে নিযুক্ত ছিলাম। সেখানে মোকদ্দমায় খুনে আসামিদেরই ছেড়ে দিইনি। তোমার এই ধিঙ্গি ছেলের শাস্তিকে আমি কখনোই মুকুব করব না। আমাদের কাছে সবটাই নিরপেক্ষ। এরপর নীলুর মা অশ্রু বিসর্জন করতে করতে বলল, ওই দিন ছেলেটা সারাটা দিন বাড়ি মুখো হলো না। সভ্য সমক্ষে মাথা নিচু করে যখন দাঁড়িয়েছিল, আমি স্পষ্ট লক্ষ্য করেছি ওর সারা শরীর রাগে দুঃখে অপমানে থরথর করে কাঁপছিল। মুখমণ্ডলে কোদের বই প্রকাশ একেবারে ঝরে ঝরে পড়ছিল। অস্পষ্টভাবে কী সব যেন বলছিল। বিশ্বাস করো, এক বর্ণ মিছে কথা বলছি না। গায়ের লোক আমাদের এক ঘরে করে দিয়েছে। ছেলের এরূপ কাজের পেছনে যেন আমরাই দোষী। আচ্ছা আচ্ছা, কোন বাপ মা তার ছেলেকে কুশিক্ষা দিতে পারে? ছেলের নিরুদ্দেশের পর 6 দিন কেটে গেল। বিষণ্ণ মনে একদিন পুকুর পাড় দিয়ে জল আনতে গিয়ে দূরের পাকুড় গাছের মগডালে কি একটা ঝুলতে দেখে বুকটা ধক করে উঠল। মৃদুমন্দ গতিতে গাছের কাছে গিয়ে নীলুর মৃত ঝুলন্ত দেহ উদ্ধার করি। এই দৃশ্য দেখা মাত্রই মাটির কলসিটা হাত থেকে পড়ে গেল। ছেলের 2 পা ধরে কান্নায় ফেটে পড়েছিলাম। ওই যে আমাদের একমাত্র পুত্র সন্তান। পুকুর ঘাটে 2-4 জন গৃহবধূ আমার আর্তনাদের শব্দ শুনে হন্তদন্ত হয়ে ছুটে এসে এই দৃশ্য দেখে আর 4-5টা গায়ের লোকদের ডেকে এনে মৃতদেহ গাছ থেকে পেড়ে এনে মাটিতে রাখলেন। বিশ্বাস করবে না, মোড়ল মশাই রতিকান্ত বাবু কি বললে জানো? অপঘাতে মৃত ব্যক্তির সৎকার হবে না, বরং মাটিতে কবর দেওয়া হবে। আমরা নিচু জাত নই। রীতিমতো বামুন হওয়া সত্ত্বেও আমাদের চোখের সামনে ছেলেটির অন্তিম সংস্কার করতে দিলেন একো। প্রতি রাতে এখন একটা চাপা কান্নার শব্দ শুনি। পুরুষালী কণ্ঠের কে বা কারা যেন রাতের অন্ধকারে, মা, আমাকে মুক্তি দাও বলে ঘুরে ফিরে কেঁদে মরে। আমার মনে হয় নীলু হবে হয়তো। ছেলেটার গতি হয়নি কো। কিছু একটা করো বাবা, ঘরে যে টেকা দায় হয়ে পড়ছে। সন্ধ্যের সময় তুলসী মঞ্চে প্রদীপ দেখাতে গেছি, গিয়ে দেখি গাছটা কেউ যেন সমূলে উপড়ে ছিঁড়ে ফেলেছে। সেই সাথে ঘরের মধ্যে কান্নার শব্দ ভেসে আসছে। 2-1বার দুঃস্বপ্ন দেখে আচমকাই ঘুমটা ভেঙে গেছে। স্বপ্নের মধ্যে দেখি একজন 25 বছরের যুবক গলায় ফাঁস অবস্থায় অদ্ভুত অঙ্গি ভঙ্গি করে কি যেন বোঝানোর চেষ্টা করছে। সেই দিন ওর বোন চাপা তো ভয় পেয়ে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল। ক্রমাগত ঠান্ডা জলে চিটে দেওয়ার পর
অতি কষ্টে জ্ঞান ফিরতে সে বলল, জানো তো মা, রাত বেড়েতে শৌচ সারতে যাব লণ্ঠন হাতে, এমন সময় বাইরে এসে দেখে আলো আধারে মিশ্রিত দাওয়ায় বসে আছে একজন, ঠিক ঠিক আমার দিকে পিঠ করে, জানো। চোর ভেবে গায়ে হাত ঠেকাতেই উপবিষ্টমান সেই ব্যক্তিটি ঘাড় ঘোরাতেই চাপা দাদা বলে ভয়ার্ত চিৎকার করে জ্ঞান হারায়। এছাড়া তো নানাবিধ উৎপাত লেগেই আছে। দিবারাত্র আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কলহ বিদ্বেষ, অকারণ হেতু শান্তিতে যেন বাঁচতে দিচ্ছে না কেউ। দেখো না বাবা, যদি কিছু উপায় হয়। দিনের বেলা ব্যতীত রাত বিরেতে ওই বাড়িটার ত্রিসীমানায় যেতেই কেমন যেন ভয় করে। নীলুর মায়ের কাছে সমস্তটা শুনে অসীমদা একটু নীরব থেকে আনমনে বলে উঠলেন, সবই বুঝলাম। তোমার ছেলের গতি হয়নি এবং প্রেতলোকে খাদ্য ও জলের অভাবে কষ্ট পাচ্ছে, তাই স্বপ্ন ও আকার ইঙ্গিতে বা কখনো শরীর ধারণ করে এটাই বোঝানোর চেষ্টা করছে। মুক্তি না পেলেই অতৃপ্ত আত্মারা এইসব উপদ্রব করে। পাঁচু মল্লিকের স্ত্রী পুনরায় বললেন, কিন্তু বাবা, এর থেকে পরিত্রাণের কি কোনো উপায় নেই? মেয়েটার দিকে যে আর দেখা যাচ্ছে না। যেদিন থেকে ছেলের এরূপ অপমৃত্যু ঘটেছে সেদিন থেকেই চাপা অসুস্থ হয়ে পড়েছে, শয্যা ছেড়ে একটুও নড়তে পারছে না। আচ্ছা, আপনি যান, আমি আজ সন্ধ্যা নাগাদ গিয়ে দেখছি কি করা যায়। এরূপ আশ্বাস বাণী নিয়ে পাঁচু মল্লিকের স্ত্রী ওই স্থান ত্যাগ করলেন। আমারও ভিতরে ভিতরে দারুণ কৌতূহল হচ্ছিল কি হয় এর পরের কার্যক্রম সেটা জানার জন্য। ক্রমে দিনের আলো ফুরিয়ে গিয়ে চারিদিকে অন্ধকার ঘনিয়ে এলো। দিনের আলো পড়তে না পড়তেই সমস্ত চত্বর ক্রমেই ফাঁকা হয়ে যেতে লাগলো। অসীমদা যাওয়ার জন্য দস্তুর মতো প্রস্তুত হয়েছে। প্রয়োজনীয় সামগ্রী নিজের ঝোলায় পুরে এবং নিজে দেহ বন্ধন করে নিলেন এবং আমাকেও করে দিলেন। এর কারণ জানতে চাইলে উনি বললেন, যেখানে যাচ্ছি সেখানে প্রেতাত্মার রোষে পড়ে যাতে আমাদের কোনো বিপদ আপদ না ঘটে তার জন্যই এই প্রস্তুতি। কারণ নীলুর অতৃপ্ত আত্মার বিরুদ্ধে আমি কাজ করব, যাতে সে ওই স্থান ত্যাগ করে আজীবনের মতো চলে যায়। পারলে চেষ্টা করব ওকে মুক্তি দেওয়ার, কিন্তু সে এইটা কখনোই চাইবে না। ফলে বহু প্রকারে চেষ্টা করবে আমাদের ক্ষতি সাধনের। তুমি জানো না বাগচি, আমি দীর্ঘদিনের অভিজ্ঞতায় এটা উপলব্ধি করেছি, অস্বাভাবিক মৃত্যুপ্রাপ্ত আত্মা ভীষণ প্রতিহিংসাপরায়ণ হয়। মৃত্যুর পরও পূর্বের মায়া ত্যাগ করা তাদের পক্ষে অতি কষ্টসাধ্য। মনের ইচ্ছার বিরুদ্ধে ইহলোক ত্যাগ করা যায় না। সূক্ষ্ম দেহে ঘুরে বেড়ায় বাতাসে, একটু অসাবধান হলেই ওই ত্রুটির সুযোগ নেয় এইসব বিদেহী আত্মার দল, এবং সেই ত্রুটির মাসুল গুনতে হয় সাধককে জীবন দিয়ে। তাই আমি যেমন বলবো ঠিক তেমনই করবে, ভয় পাবে না। মনে রেখো, তোমার কিন্তু দেহবন্ধন করা আছে। কোনো অপশক্তি তোমার ক্ষতি করতে পারবে না। পরিস্থিতি খারাপ এবং বিপদ আসন্ন বুঝলে উচ্চকণ্ঠে মা ভদ্রকালীর নাম স্মরণ করবে। এক মনে নীরব থেকে অসীমদার কথা শুনছিলাম। মনে হচ্ছিল না যাওয়াই উচিত, কিন্তু এসব প্রত্যক্ষ করার দুর্দম আগ্রহ আমাকে পেয়ে বসল। পরে সাঁঝের বেলায় বেরিয়ে পড়লাম। ওনার মা উদ্বিগ্ন কণ্ঠে বললেন, দেখিস বাবা, যা করার সাবধানে করিস। আমার এসবে আবার ভয় লাগে খুব, যদি এতে বিপরীত হয়। ঘরে ঘরে তখন তুলসী মঞ্চে সাঁঝের বাতি জেলে গৃহবধূদের সমস্যার শঙ্খধ্বনি কর্ণগোচর হচ্ছে। নির্জন পথ দিয়ে আমরা দুটি প্রাণী এগিয়ে চলেছি। মাথার উপর এক টুকরো চাঁদ, তার জ্যোৎস্না কিরণে সর্বত্র ভেসে যাচ্ছে। বড়ই মনোমুগ্ধকর পরিবেশ। ঝোপঝাড়ের মাঝে ঝিঝি পোকার গুঞ্জন শোনা যাচ্ছে।
হ্যাঁ, এখনো বলতে দ্বিধা নেই। ওই পরিবেশে এরম একটা কাজ করতে গিয়ে গোড়ার দিকে কেমন যেন গাটা ছমছম করছিল। তবে সঙ্গে অসীমদা থাকায় নির্ভয়ে চলতে লাগলাম। আমি জিজ্ঞাসা করলাম, "এ, অসীমদা, আমরা কোথায় যাচ্ছি?" আমরা প্রথমে ওনার বাড়ি যাব, তারপরে শ্মশানে। কার বাড়ি, নীলুর? আমি প্রশ্ন করলাম। আহ, এইভাবে মৃত ব্যক্তির নাম করতে নেই। হ্যাঁ, আমরা ওর বাড়িতে যাব প্রথমে, তারপর শ্মশানে। শ্মশানেই আসল কাজ হবে। আচু মল্লিকের বাড়ির চৌকাঠ পেরোতেই একটা গাছের বড় ডাল মড়মড় করে সম্মুখে ভেঙে পড়ল। একটুর জন্য বেঁচে গেলুম আমরা। অসীমদা ভিতরে প্রবেশ করে উচ্চ কণ্ঠে জয় মা ভদ্রকালী বলে গর্জন করতে লাগলো। ছুরির ফলার মতো তার চোখ সর্বত্র ঘোরাঘুরি করছে। আমাকে ধীর কণ্ঠে বললেন, ভাবছি কিছু বুঝতে পারছো? আমার কিন্তু মনে হচ্ছে আনাচে কানাচে নীলোর বিদেহী আত্মার উপস্থিতি আছে। খুব সাবধান, সন্তর্পণে বাড়ির আঙিনায় পা ফেলো। আমাদের কথোপকথন শুনে ভিতর বাড়ি থেকে বেরিয়ে এলেন পাঁচু মল্লিক সহ ওনার স্ত্রী। পাঁচু মল্লিককে একবার আগাগোড়া নিরীক্ষণ করে নিলাম। আগাগোড়া নিতান্ত চাষি গোছের ব্যক্তি। দেখে মনে হচ্ছে বয়স প্রায় 50 অতিক্রম করেছে। খালি গায়ের নিচে কর্দমাক্ত মলিন ধুতি পরে দাঁড়িয়ে দালানের ওপর। মনে হচ্ছে সদ্য চাষের কাছ থেকে ফিরে এসেছে। আমাদের দেখে ওখানে দাঁড়িয়ে অভ্যর্থনা করলেন। আসো অসীম, আসো। কি উৎপাত দেখো দেখি। ছেলেটা বেঁচে থাকতে একটু শান্তি দিলে না, মরেও তাই। কি যে হবে, আমাদের পরিত্রাণের পথ বাতলে দাও অসীম। আমি অন্যমনস্কভাবে সম্মুখে পা বাড়াতেই অসীমদা পিছন থেকে আমার বাম হাতটা চেপে ধরলেন এবং আচমকা সাবধান বলে চিৎকার করলেন। হুঁশ ফিরতে আমি দেখি সম্মুখে একটা বিষধর সাপ তার উঁচু ফনা উত্তোলন করে তীব্র নির্নিমেষ চোখে চেয়ে ওত পেতে আছে। রাগে ক্রমান্বয়ে ফোঁস ফোঁস শব্দ করছে। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানিস? সাপের চোখের মণিগুলো উজ্জ্বল লাল বর্ণের। যেহেতু এসব আমার প্রথম চাক্ষুষ অভিজ্ঞতা, তাই আমি আতঙ্কিত হয়ে একটা স্থানুর মতো দাঁড়িয়ে রইলাম। বুঝলাম কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। অসীমদা আমাকে বলল, কতবার বলেছি ভাগছি, অসাবধান হয়েও না, হলেই বিপদ বাড়বে। জয় মা, জয় মা, জয় মা ভদ্রকালী বলেই উনি গগনভেদী আর্তনাদ করলেন এবং ঝোলা থেকে এক মুঠো বালি ওই কাল সর্পের গায়ে নিক্ষেপ করলেন। মুহূর্তে এই সাপের চতুর্দিকে নিজের থেকে একটা মাঝারি আকারের অগ্নিগণ্ডি নির্মাণ হয়ে গেল। বারংবার ফোঁস ফোঁস করতে করতে ওই সাপটি রোষ প্রসারিত নেত্রে আমাদের দিকে কটাক্ষপাত করছিল। আমরা নির্ভয়ে এগিয়ে দালানে উঠে দাঁড়ালাম। আচ্ছা খুড়ো, সাপটি কিছু করলো না? আর কি কিছু করতে পারে? মন্ত্রপুত গণ্ডির ভিতরে আটকা পড়ে রাগ প্রদর্শন ছাড়া কিছুই করতে পারছিল না। চেষ্টা অবশ্য করেছিল। আমরা তাকে ডিঙিয়ে অন্যত্র গমন করার জন্য পা বাড়াতে বিকট স্বরে ফাঁসফাঁস করে উঠে এগিয়ে আসতে যাচ্ছিল, কিন্তু অগ্নিশিখার ঝলকানিতে বাধা পেয়ে শেষে অদৃশ্য হয়ে যায়। আমরা যখন সুরক্ষিত, তখন গণ্ডির তেজ কমে ক্রমে মিলিয়ে গেল। তবে ঘটনার ইতি এখানেই শেষ হওয়ার নয়। ওটা শুধু ভেলকি ছিল নীলুর বিদেহী অতৃপ্ত আত্মার। অসীমদা বিড়বিড় করে বললেন, এটা মোটেই প্রকৃত সর্প নয়, মায়া ভেলকি।
মল্লিকবাবুর স্ত্রী এসব অদ্ভুতুরে কাণ্ড দেখে চোখ কপালে তুলে ও মা গো বলে দ্রুত ঘরের মধ্যে ছুটে দৌড় দিলেন। অসীমদাকে মল্লিকবাবু ভয়ার্ত কণ্ঠে ফুদলেন। এসব কি হচ্ছে বাবা? কারা এসব অশুভ কাণ্ড ঘটাচ্ছে? তাচ্ছিল্যের হাসি হেসে অসীমদা বললেন, আপনার মৃত পুত্রের অতৃপ্ত আত্মা আমাদের কাজে বাধা দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। সে আপনাদের প্রথমে নৃশংসভাবে হত্যা করে পরে সারা গা উজাড় করে অকালে মৃত্যুর পথ বেছে নেওয়ার জন্য প্রতিহিংসা পরায়ণ হয়ে প্রতিশোধ চরিতার্থ করতে চায়। এসব এক্ষুনি আটকানো ভীষণ প্রয়োজন। এই কথা শোনা মাত্র বিস্ফারিত চোখে ফ্যাল ফ্যাল করে কিছুক্ষণ দুনিয়া আমাদের দিকে চেয়ে রইলেন। ভাবে বোঝা যাচ্ছিল যেন পৃথিবীতে যে সব হতে পারে তা ওনার কাছে অবিশ্বাস্য। এরপর উন্মাদের মতো মল্লিকবাবু ঊর্ধ্বে হাত তুলে অশ্রু বিসর্জন করতে লাগলেন হাউ হাউ করে। অন্তরে এতদিন পর্যন্ত চেপে রাখা সমস্ত দুঃখ, গ্লানি, কষ্ট ধরে রাখতে না পেরে সেটা অশ্রুতে রূপান্তরিত হয়ে ওনার দুই চোখের কোণ দিয়ে গাল বেয়ে বেরোতে লাগলো। আমাদের শতনিষদ সত্ত্বেও উনি ক্ষিপ্র পদে উঠোনে বেরিয়ে চিৎকার করে ছেলের উদ্দেশ্যে বলতে লাগলেন, হায় হায়, আমাকে শেষ কর। বেঁচে থাকতেও তিষ্ঠতে দিলি না, মরার পরেও তাই। নে নে, আমি সকল বেড়া গুন্ডি উপেক্ষা করে তোর কাছে নিজেকে সমর্পণ করছি। নে, আমাকে হত্যা কর। তোর এই কলঙ্ক অসম্মান নিয়ে বেঁচে থাকার চেয়ে মৃত্যু অনেক শ্রেয়। আমি এগিয়ে গিয়ে ওনাকে টেনে আনতে যাব, অসীমদা হঠাৎ ফিসফিসিয়ে বললেন, ভাবনা নেই, আমি পূর্বেই সমস্ত ভিটেসহ সকলের বন্ধন করে দিয়েছি। অতৃপ্ত আত্মা চাইলেও কিছুই করতে পারবে না। ওগো, তুমি ওখানে কি করছো? খুকি কেমন যেন আচরণ করছে দেখো। আমার পক্ষে সামাল দেওয়া সম্ভব হচ্ছে না কো। তাড়াতাড়ি বদ্যি ডাকো। এ বৈদ্যের কাজ নয়, চলুন দেখি। অসীমদা ও আমি কাল বিলম্ব না করে ভিতরে গিয়ে দেখি খাটিয়ার উপর একটা অষ্টাদশী বালিকা শুয়ে আছে। তবে তার কোটর থেকে দুই চোখ ঠিকরে বেরিয়ে আসছে, মুখ হাঁ করে খোলা, জিভ বেরিয়ে আসছে, দুই হাত গলার কাছে। এক দৃষ্টে দেখলে মনে হবে অদৃশ্য কেউ তার গলা টিপে ধরেছে দম আটকে মারার জন্য। আর চাঁপা নামের মেয়েটি মরিয়া হয়ে দু হাত গলার কাছে নিয়ে গিয়ে বাঁধন উন্মোচনের চেষ্টা করছে। গতিক সুবিধে না বুঝে অসীমদার থলি থেকে একটা রুদ্রাক্ষের গুটি বের করে সেটা শক্তভাবে মুষ্টিবদ্ধ করে মুখের কাছে এনে টানা ও মকার উচ্চারণ করতে লাগলেন। কিছুক্ষণের পরেই দেখি ওনার মুষ্টি থেকে একটা লিকলিকে নীল আলো রশ্মি বিচ্ছুরিত হচ্ছে। তাতেই ওই ঘরের বেশিরভাগ তীব্রভাবে আলোকিত হয়ে যাচ্ছে। সেই আলোর তেজে চোখ যেন ধাঁধিয়ে যায়। বালিকাটির অবস্থা তখনও কাহিল। অসীমদা সেই রুদ্রাক্ষের গুটি তার কপালে স্পর্শ করিয়ে দিয়ে বলেন, মহামায়া থাকতে কে তোমার ক্ষতি করবে? উনি বিপদ তারিণী। জয় মা, জয় মা, জয় মা ভদ্রকালী। ধীরে ধীরে সেই মেয়েটির হাত পা ছোড়াছুড়ি বন্ধ হয়ে গিয়ে সে স্থির হয়ে গেল। নির্বিঘ্নে নিদ্রা বলে সেই গুটিটি উনি সরিয়ে তার হাতে একটা লাল বর্ণের ধাগা বেঁধে দিলেন। অকাতরে মেয়েটি নিশ্চিন্তে মনে ঘুমাচ্ছে। মল্লিকবাবুর স্ত্রী মেয়েটির উপর হুমড়ি খেয়ে পড়েন এবং আমাদের দিকে তাকিয়ে কান্না ভেজা স্বরে বলেন, তাহলে কি খুকিও বেঁচে নেই? ভয়ের কিছু নেই, ও এখন সম্পূর্ণ সুস্থ। নির্বিঘ্নে ঘুমিয়ে থাকতে দিন, জ্ঞান ফিরলে আবার স্বাভাবিক ছন্দে ফিরে আসবে। বিপদে কোনো আশঙ্কা নেই। ওর হাতে আমি মন্ত্রপুত দণ্ডি বেঁধে দিয়েছি। আমার স্বামীর কি হলো? তড়িঘড়ি উঠে গিয়ে দৌড় ঠেলে বেরিয়ে এলেন তিনি, সাথে আমরাও বেরিয়ে এলাম।
মল্লিকবাবু অচৈতন্য অবস্থায় বাইরের উঠোনে মুখ থুবড়ে পড়ে আছেন। বহু ডাকাডাকি ও জল ছেটানোর পর ওনার জ্ঞান হলো। জ্ঞান হলে উনি বললেন, খোকা খোকা এসেছিল। ওই যে দেখতে পাচ্ছ, খোকা খোকা এসেছিল। এই বলে কম্পমান তর্জনী গুছিয়ে আমাদের থেকে 10 হাত দূরে অবস্থিত সদর দরজার চৌকাঠের বাইরে ঘন অন্ধকারের দিকে ইশারা করে দেখিয়ে বললেন, ওই ওইখানে খোকা দাঁড়িয়েছিল, আমার দিকে চেয়ে। গলায় ফাঁসের দড়ি লাগানো ছিল। যেন কত করে ডাকলাম, আয় খোকা আয়। এলো না, চলে গেল, আর ফিরবে না। হায় আর ফিরবে না। মল্লিকবাবুর মাথাটা স্থির করে পড়ে গেল। দু চোখ বুঝলেন তিনি। শারীরিক ও মানসিক ধকল সহ্য হচ্ছিল না দেখেই সেটা বোঝা যাচ্ছিল। আপনার কাছে নীলুর ব্যবহৃত যা সামগ্রী আছে সমস্তটা আমাকে দিন। ওর স্মৃতি ধ্বংস করে দিতে হবে। বেশিক্ষণ সময় হাতে নেই। যা করতে হবে ভোর হওয়ার পূর্বেই। যা আছে দিন, জলদি দিন। বাগচি, চলো শ্মশানের দিকে পা চালাও, আর ওই কোদালটা নিয়ে আসো, ওটা কাজে লাগবে। ওনার নির্দেশ মতো প্রথমে রাতের আধারের বন জঙ্গলে ঘেরা একটা জায়গায় উপস্থিত হলাম আমরা। অসীমদা নির্দেশ দিলেন মাটি খোঁড়ার জন্য। আমিও সেই মতো কোদাল দিয়ে মাটি খুঁড়তে লাগলাম। ওটাই ছিল নীলুর সমাধিস্থান, যেখানে গ্রামবাসীরা ওকে কবর দিয়েছে মোড়লের নির্দেশ মতো। আমি যখন মাটি কোপাচ্ছি শুনতে পেলাম অসীমদা এক নাগাড়ে জোরে জোরে দুর্বোধ্য মন্ত্র আওড়ে যাচ্ছেন। ওনার এক হাতে বড় টর্চ, অন্য হাতে মুষ্টির মধ্যে গুজে রাখা একটা জবা ফুল। আধ ঘন্টা খোঁড়াখুঁড়ির পর শেষে টর্চের উজ্জ্বল আলোয় দেখতে পেলাম একটা নরকঙ্কাল শোয়ানো, দু হাতে বুকের দুই পাশে জড় করা, পা দুটি বুকের কাছে ভাঁজ করে বুকের কাছে রাখা, কঙ্কালটা ডান পাশে ঘোরানো, সর্বাঙ্গে ধুলো মাটির আস্তরণ লেগে এবং বিভৎস উৎকট দেহ পচনের দুর্গন্ধ বেরোচ্ছে। অসীমদাকে ডাকতেই উনি মন্ত্র না থামিয়ে টর্চের আলো এপাশ থেকে ওপাশ ঘুরিয়ে ইঙ্গিতে জানালেন ওটা তুলে আনতে। সেটা বুঝতে পেরে আমিও ভালোভাবে মাটির স্তর খুব সন্তর্পণে সরিয়ে আস্ত কঙ্কালটাকে কাঁধে করে চললাম ওনাকে অনুসরণ করে। রাত তখন দ্বীপ্রহর। অদূরে বাঁশের বনে শিগারের দল ডাকছে। একলা অসীমদার সাথে পথ ছাড়ছি। বারংবার মনে হচ্ছে কঙ্কালটা জ্যান্ত হয়ে আমার গলাটা সাঁড়াশির মতো শক্তভাবে চেপে ধরবে। গা শিরশির করছিল, তবু মনকে দৃঢ় করে এগিয়ে চললাম মায়ের নাম গান করতে করতে। ওদিকে অসীমদা মন্ত্রোচ্চারণে বিরাম নেই। বাঁশ বনে ঘেরা সরু সরু পথ অতিক্রম করে অন্ধকারের আবরণে মোড়া শ্মশানে প্রবেশ করলাম। নিশ্চিত হবার রাত্রের প্রথম পদক্ষেপ ওখানে। বুকটা ধুকপুক করছিল। এবারও মনে হচ্ছিল নিশির ডাকে আমাকে যেন টেনে নিয়েছে। এরপর অসীমটা কঙ্কালটাকে নিচে নামানোর নির্দেশ দিয়ে সেটাকে চিট হয়ে শুইয়ে দেওয়ার পর ঝোলাটা একপাশে মাটিতে রেখে দুই হাত পুনষ্ট ঝোলার ভেতরে ঢুকিয়ে বালি জাতীয় কিছু বের করে দু হাতের সাহায্যে কঙ্কালটির চারপাশে ঘুরে ঘুরে মুঠো ভর্তি বালি নিয়ে গণ্ডি নির্মাণ করলেন মন্ত্রধ্বনি সহ। তারপর কঙ্কালটির মাথা, বুক ও পায়ের কাছে 3টি শুকিয়ে যাওয়া জবা ফুল রেখে দিলেন। এইভাবে যাবতীয় নিয়ম পালন করার পর বললেন, বাগচি, তুমি চিতা সাজাতে পারো? ওই যে কয়েকটা কাঠ পড়ে আছে দেখছি,
ওটা দিয়ে একটা নিখুঁত চিতা নির্মাণ করো। আমি আছি, কোনো ভয় নেই। ছোটবেলায় গায়ে কেউ মারা গেলে সববাহী হয়ে তাকে কাঁধ দিয়েছি এবং শ্মশানের মৃতদেহ সৎকারের জন্য বহুবার চিতাও সাজিয়েছি, তাই এই বিদ্যাটাই জানা ছিল। কিন্তু এর কিছুক্ষণের ভিতরেই যে হাড় হিম করা ভীতিকর দৃশ্য দেখব তা ভাবতেই পারিনি। কয়েকটা কাঠকুটো জ্বালিয়ে একপাশে উনি একটা ছোট ধুনি মতো করে বসলেন এবং পকেট থেকে একটা বিড়ি বের করে ধরিয়ে ক্রমাগত টান দিতে লাগলেন। সেই সাথেই আবার চলতে লাগলো অভিক্রিয়াদি। এক মুঠো শ্মশানের মাটি তুলে সেটা কঙ্কালের গায়ে ছিটিয়ে দিচ্ছিলেন এবং ওনার পুটুলি থেকে যাবতীয় নীলুর পছন্দের জিনিস, পোশাক পরিচ্ছদ বের করে ডান পাশে জড়ো করে রাখছিলেন। বায়ুহীন নিস্তব্ধ পরিবেশ। এমন সময় কোথা হতে একটা ঝোড়ো বাতাস বয়ে চলেও গেল, পালকের ছোঁয়া মাত্র। অসীমদা তাড়া দিলেন আমাকে। হলো বাগচি, তাড়াতাড়ি করো। ততক্ষণে আমার চিতা মোটামুটি প্রস্তুত। দূর থেকে হাত নাড়িয়ে প্রস্তুত বলে জানাতেই উনি পাশের ন্যাড়া নির্জীব গাছের ডাল ভেঙে একটা মশাল মতো তৈরি করে তাতে অগ্নিসংযোগ করলেন এবং মশালটা আমার হাতে ধরিয়ে ধনিতে কাঠ কুটো চালান করে যেই না কঙ্কালটি তুলতে যাবেন চিতায় দেওয়ার জন্য, ওই সময় পুনরায় একটা দমকা বাতাসের চাপটায় অসীমদা এসে হুমড়ি খেয়ে পড়লেন। আমি দূর থেকে শব্দ শুনে মশাল উড়িয়ে কাছে এসে দেখি উনি মাটিতে পড়ে আছেন আর কঙ্কালটার দেহে প্রাণের স্পন্দন ফুটে উঠেছে। নির্জীব আঙুলগুলো ধীরে ধীরে নড়াচড়া করছে, অর্থাৎ সেই কঙ্কালটি আমাদের দিকে মাথা ঘুরিয়ে চাপা কান্নাকাটি করতে করতে অনর্গল বলতে লাগলো, আমাকে আমাকে বাঁধন মুক্ত কর, নইলে নইলে সমূহ ক্ষতি সাধন করবো বলছি। সে পাগলের মতো উঠবার চেষ্টা করছে, কিন্তু স্পষ্ট দেখলাম একটা কমলা বর্ণের দিব্য বন্ধনে সে আটকা পড়ে ছটফট করছে। চোখের অন্ধকার গহ্বরগুলি থেকে হলদেটে শিখা বিচ্ছুরিত হচ্ছে। আমার কেন জানি না মাথাটা ঘুরে গেল। ওই বিকটরূপী কঙ্কালটা আমাকে নাম ধরে ডেকে বলতে লাগলো, নগেন্দ্রনাথ বাগচি, আমাকে 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 মুক্ত কর, আমাকে মুক্ত কর, আমি তোর অসীমদা। তুই প্রেতের কবলে পড়েছিস, আয় 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 না। বিশ্বাস কর তোরা, মহাকালীর শপথ করে বলছি, স্বচক্ষে প্রত্যক্ষ করা এই বিভীষিকা এখনো মনে পড়লে ভয় লাগে। হঠাৎ চোখের সামনে দেখি গণ্ডির ভিতরে কোথায় কঙ্কাল, সে নেই। তার পরিবর্তে দেখি স্বয়ং অসীমদা শুয়ে একই কণ্ঠে ক্রমাগত আমাকে ডেকেই চলেছে। আমিও মহাচ্ছন্নের মতো এগিয়ে যেতে লাগলাম দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে। আমার তখন একটাই লক্ষ্য, যে কোনো উপায় হোক ওনাকে বিপদমুক্ত করা। কিন্তু ওই দিন যে কত বড় ভুল করতে যাচ্ছিলাম এবং মায়ের কৃপা না থাকলে বেঁচে ফিরে আসা এক প্রকার দুর্বিষহ ছিল, তা আজও বুঝতে পারিনি। নিজের মতো এগিয়ে যাচ্ছি, হঠাৎ পিছন থেকে তীব্র কণ্ঠের চিৎকার ভেসে এলো, বাগচি, কি বলেছিলাম মনে আছে তো? তোমার সম্মুখে ওটা আমি নই, এক্ষুনি এক্ষুনি মায়ের নাম করো। আচমকা এই বাজখাই কণ্ঠের প্রতিধ্বনি শুনে নিমিষেই আমার ঘোর কেটে গেল। দু চোখ রোগড়ে দেখি সামনে নরকঙ্কালটা শোয়ানো আছে। সে দুই হাতের আঙুল অদ্ভুতভাবে সঞ্চালন করছে আমার দিকে। ভয় পেয়ে গেলাম। এসবে অতীন্দ্রিয় দৃশ্য দেখে আমি সত্যিই ভয় পেয়ে গেলাম। পা দুটোয় সার নেই, অবশ হয়ে গেছে। স্থানুর মতো একটা স্থানে আমি দাঁড়িয়ে। তখন মনে পড়ে গেল হঠাৎ অসীমদার মুখ নিশ্চিত সেই সতর্কবার্তা বাণী, বিপদ আসন্ন বুঝলে মায়ের নাম স্মরণ করতে হবে, তবেই পরিত্রাণ অবসম্ভব। সেই মতো জোর করে দু চোখ বুঝে করজোরে জয় মা ভদ্রকালী বলে মায়ের নাম পুনরাবৃত্তি করতে লাগলাম। আমার দুপাশ ভেদ করে হু হু করে কনকনে ঠান্ডা বায়ুর স্রোত বয়ে চলে যাচ্ছে।
সেই সঙ্গে অশুভ ইঙ্গিতের হাতছানিতে মনঃসংযোগে ব্যাঘাত ঘটছে। সে এক শোচনীয় মুহূর্ত যা ভাষার বর্ণনাতীত। ক্রমেই মায়ের নাম উচ্চারণে শারীরিক অলসতা কাটিয়ে মুক্ত অনুভব করে ছুটতে ছুটতে কয়েক ধাপ পিছিয়ে এলাম। অসীমদা কিন্তু এসব দেখেও নির্বিকার, একটুও তার ভাবান্তর ঘটেনি। পরিস্থিতি ক্রমশ স্বাভাবিক হতে আরও ঘণ্টাখানেক লেগে গেল। মাঝে সেই কঙ্কালটা হঠাৎই আমাদের চোখের সামনে অদৃশ্য হয়ে গেল। পলক ফেলতে পুনশ্চ দেখি গণ্ডির ভিতর সেই কঙ্কালটি শুয়ে ধীরে ধীরে অট্টহাসি হাসতে হাসতে ক্রমে নির্জীব হয়ে গেল। এরপর আর কোনো উপদ্রব ঘটেনি। বিশেষত আমরা সতর্কতা অবলম্বন করার পর কঙ্কালটাকে চিতার উপর শুয়ে এবং তার বস্ত্রাদি থেকে শুরু করে যাবতীয় উপকরণ চিতায় দাহ করলাম। কিছুই ঘটল না, সমস্তটাই সুসম্পন্ন হলো নির্বিঘ্নে। পরদিন বেলার দিকে পাঁচু মল্লিকের স্ত্রী তার মেয়েকে নিয়ে অসীমদার বাড়িতে উপস্থিত। আমি বিস্ফারিত চোখে মেয়েটিকে দেখে স্তম্ভিত হয়ে গেলাম। গতকাল যে মেয়েটিকে দেখলাম রোগগ্রস্ত হয়ে ধুঁকছে, আজ সে দিব্যি সুস্থ স্বাভাবিক, এদিক সেদিক ছুটোছুটি করছে। মল্লিকবাবুর স্ত্রীও দেখলাম বেজায় প্রসন্ন। দালানের উপর এক চিলতে শরতের মিষ্টি রোদ এসে পড়েছে। সেখানে আমি ও অসীমদা বসে গতকালের ঘটে যাওয়া ঘটনাগুলি নিয়ে আলোচনা করতে উনি আমাকে বললেন, এই যে নীলু অপঘাতে মৃত্যুর ফলে অতৃপ্ত হয়ে ঘুরে বেড়াচ্ছিল, সে নিজের বাড়িতে অন্ধকারে বহুবার ইঙ্গিত দিচ্ছিল তার শেষকৃত্য সম্পন্ন করার জন্য, অর্থাৎ দাহ সম্পন্ন করার জন্য। আচ্ছা অসীমদা, এর সাথে ওই মেয়েটির অসুস্থ হওয়ার কি যোগাযোগ আছে? দুটি কারণ। প্রথমত, মেয়েটি ওই দিন রাত্রে একাকী উঠোনে শৌচ সারতে গিয়ে নিজের মৃত দাদাকে সচক্ষে প্রত্যক্ষ করে এবং তাকে স্পর্শহেতু ওই আত্মা তার উপর ভর করে। ফলে চাপা শারীরিক ও মানসিকভাবে দুর্বল ও রোগগ্রস্ত হয়ে পড়ে। কাল যখনই তার দাহ কার্য সম্পন্ন করে তাকে মুক্তি দিই, সেই মুহূর্তে চাপার দেহে ভরপ্রাপ্ত আত্মা ওকে ছেড়ে বিদায় নিল। কিন্তু অসীমদা, একটা ব্যাপার বোধগম্য হচ্ছে না যে মল্লিকবাবুর ছেলে যদি মুক্তি চাইছিল, তবে সে আমাদের প্রতি পদক্ষেপে বাধা দিচ্ছিল কেন? অপঘাতে মৃত্যুর পথ যাদের জন্য বেছে নিতে হয়েছিল, তাদের উপর একটা আক্রোশ ছিল নীলুর। তাই মুক্তির পূর্বে তার মধ্যে প্রতিশোধ স্পৃহা জেগে ওঠে। তবে সে সেটা করতে সক্ষম হয়েছে, এতে আমার কিছুই করার ছিল না। আমরা যখন পরস্পরের কথা বলছি, হঠাৎ আমাদের সম্মুখে সদর দরজার বাইরে কয়েকজন গ্রামবাসী সদল বলে নারী পুরুষ কিশোর নির্বিশেষে ছুটে যাচ্ছে অর্ধদন্ত হয়ে। সকলের মুখ বিবর্ণ, আতঙ্কের ভাব স্পষ্ট। অসীমদা আসন ত্যাগ না করেই হাতের ইশারায় রঘু সম্বোধন করে একজনকে ডাকলেন এবং আমাদের কাছে আসার নির্দেশ দিলেন। এই যে রঘু, শোনো দেখি এদিক পানে, ব্যাপার কি? এত ছুটছো কেন? ভীত সন্তুষ্ট রঘু কম্পমান স্বরে আড়ষ্টভাবে যা বলল, সেটা শুনে গত রাতের ওই কঙ্কালের আকস্মিক অন্তর্ধান রহস্য আমার কাছে দিনের আলোর মতোই স্বচ্ছ হয়ে গেল। সে বলেছিল, মোড়লের বাড়িতে গতকাল রাতে তুমুল কাণ্ড বেঁধে গেছিল। সকলেই ভীষণ ভয়ে আর্তনাদ করে ওঠে। সেই সাথে ওদের পোষা ছাগল দুটিও প্রায় সপরিবারে উচ্চকণ্ঠে বাঁচার জন্য সাহায্য প্রার্থনা করে, কিন্তু অত রাত্রে কেউই আসেনি। সেই উচ্ছ্বসিত ধ্বনি সকলকেই কর্ণগোচর হয়েছিল। তাই আজ জাগরণের মধ্যেই কোনো ক্রমে রাত্রিকু কাটিয়ে তারা দিনের আলো ফুটতে না ফুটতেই মোড়লের বাড়িতে উপস্থিত হয়। সেই মর্মান্তিক পরিণতি রঘুর সঙ্গে আমি অসীমদা গিয়ে দেখি, হেদুয়া গায়ের মধ্যে ওনার বাড়িটাই একমাত্র সুদর্শনদর্শী। দোতলা মজবুত বাড়ি, তরঙ্গের মতো বড় ফটকের সামনে 50 লোকের জমায়েত ঘটেছে।
সকলের কোলাহলে কান পাতা রায়। এই ঠেলে ভিতরে প্রবেশ করে দেখি মাটিতে সারিবদ্ধ করে সাদা কাপড়ের আচ্ছাদনে ঢাকা 4টি দেহ শোয়ানো। অসীমটা ক্ষিপ্র হস্তে সেটা সরাতেই দেখা গেল দুজন বয়স্ক এবং দুজন তরুণ দম্পতি বিকৃত মুখ নিয়ে শুয়ে বিস্ফারিত চোখে ঊর্ধ্বে চেয়ে আছে। মর্মান্তিক সবচেয়ে কোনটা জানিস? মোড়ল মশাইয়ের দুটি চোখ এবং হৃৎপিণ্ড কেউ যেন উপড়ে নিয়েছে। বাকিরা অক্ষত, তবে সকলের গলায় 5 আঙুলের ছাপ স্পষ্ট, অর্থাৎ দম আটকে মৃত্যু তাদের হয়েছে অপঘাতে। নীলুর অতৃপ্ত আত্মা মুক্তির পূর্বে তার প্রতিশোধ নিয়েছে। ও মোড়ল রতিকান্ত মজুমদার নির্বংশ হয়েছেন প্রেতের কবলে পড়ে। খুড়ো চুপ করলেন। উদাসীন চাহনি তার চলে গেছে বাইরের দিকে। বেলা পড়ে এসেছে। বিষণ্ণতা মেশানো পরিবেশ। দূর থেকে একতারা হাতে পরিব্রাজক বাউল গান গাইতে গাইতে অদূরে চলে যাচ্ছে। গানের সুরটি বড়ই হৃদয় বিদারক। শুনছিলেন অনিক চক্রবর্তীর কলমে মল্লিক বাড়ির রহস্য। সম্পাদনা এবং কাস্টিংয়ে সৌরভ এবং শ্রেয়া। পরিচালনা এবং ভিডিওর ভিজুয়াল এফেক্টসে সৌরভ এবং প্রাণ। এডিটিংয়ে সায়র। পোস্টার ডিজাইন কৃষ্ণেন্দু মণ্ডল। আমাদের গল্পটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আরও নতুন নতুন গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো গল্প এলে তা সরাসরি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। শুনতে থাকুন মিডনাইট ফ্যান্টাসি।